চন্দ্র সিং তখন চূড়ান্ত উপায় অবলম্বন করলেন। শরবতে বিষ মিশিয়ে তাকে হত্যা করার চেষ্টা করলেন। সুরজ সিংয়ের হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হলো। পাছে ডাক্তার কিছু সন্দেহ করে সুরজ সিংয়ের লাশ পরীক্ষা করেন, তাই চন্দ্র সিং চটপট তার সৎকারের ব্যবস্থা করার জন্য লাশ শ্মশানে পাঠিয়ে দিলেন। সেটা ছিল শ্রাবণ মাস। বজ্রপাতের সঙ্গে তুমুল বৃষ্টি আরম্ভ হলো। যারা শবযাত্রায় গিয়েছিল তারা সব ফেলে দিয়ে পালালো, যেমন হয়েছিল ভাওয়াল রাজকুমারের বেলায়। এদিকে বৃষ্টিতে ভিজেই হোক আর যে কোনো কারণেই হোক, চিতায় শোয়ানো সুরজ সিংয়ের দেহে আবার প্রাণ ফিরে এলো। দাদু দিদাদের আসরে আজকের আমাদের নিবেদন সত্যজিৎ রায়ের লেখা তারিণী খুড়ো ও ঐন্দ্রজালিক। প্রায় 1 মাস পরে আমরা একটা গল্প নিয়ে এলাম। দেরিতে আসার জন্য আমরা দুঃখিত, কারণ আমাদের আসরের সঙ্গে জড়িত একজন দাদু রুদ্রেন্দ্র ব্যানার্জির অসুস্থতা। তাহলে শুরু করা যাক আজকের গল্প তারিণী খুড়ো ও ঐন্দ্রজালিক। তারিণী খুড়ো বললেন, কই আর সব কই? আরে সবাইকে খবর দে, নইলে গপ্প জমবে কি করে? আমি বললাম খবর পাঠানো হয়ে গেছে খুড়ো, এই এসে পড়লো বলে। তাহলে এই ফাঁকে চাটা বলে দে। বললাম তাও বলা হয়ে গেছে, দুধ চিনি ছাড়া চা। ভেরি গুড, ভেরি গুড। মিনিট 3 মধ্যেই ন্যাবলারা এসে পড়ল। বলল ম্যাজিক দেখতে গিয়েছিল, হর্ন অফ দি গ্রেট, খুব ভালো লেগেছে। তাই শুনে খুড়ো বলল, ম্যাজিকের কথাই যদি বলিস তাহলে তোদের বলেই ফেলি, আমি কিছুকাল ম্যাজিশিয়ানের ম্যানেজার ছিলাম। অবশ্য তোরা তখনও জন্মাসনি। কি নাম ম্যাজিশিয়ানের? আসল নাম আমি জানি না, তবে স্টেজের নাম ছিল চমকলাল। বাঙালি নয়, পশ্চিমের লোক। বছর 25 আগের কথা, খুব নাম করেছিল। ম্যানেজারের জন্য বিজ্ঞাপন দেয়। আমি একবার ভদ্রলোকের ম্যাজিক দেখে নিয়ে তারপর অ্যাপ্লাই করি। যেমন তেমন খেলোয়াড় না হলে তার ম্যানেজারি করতে যাব কেন? তবে এ দেখলাম খাঁটি মাল, যাকে বলে স্টেজ ইলিউশন। তা তো আছেই, আবার তার সঙ্গে আছে থট রিডিং। সে অবাক করার ব্যাপার। সবচেয়ে শেষে আসতো এই খেলা। জাদুকরের চোখ বেঁধে দেওয়া হতো, তারপর স্টেজের দিকে ফিরে বসে একজন দর্শকের সিটের নাম্বার বলে তার সম্বন্ধে ঝুড়ি ঝুড়ি তথ্য বলে যেতেন। সে লোক কি চাকরি করে, তার কোনো ব্যারাম আছে কি না, সে কি খেতে ভালোবাসে, সম্প্রতি কি থিয়েটার বা বায়োস্কোপ দেখেছে, একেবারে এক ধার থেকে সব। এমন আশ্চর্য খেলা আমি কখনো দেখিনি। এই খেলা থেকে ইমপ্রেসড হয়ে আমি ভদ্রলোককে একটা অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিই। তারপর ডাক পড়ল, গিয়ে কথা বললাম, সঙ্গে সঙ্গে চাকরি হয়ে গেল। আমার নিজেরও একটু শখ ছিল 2-1টা। সেটা শুনে ভদ্রলোক বোধহয় আরও খুশি হলেন। ভদ্রলোকের বয়স 50-এর বেশি না, বেশ বনেদির চেহারা, ফ্রেঞ্চ কাট দাঁড়িয়ে আর গোপ, টিকালো নাক, আর চোখ দুটো যাকে বলে দদীপ্যমান। ওরকম জলজলের চোখ আমি খুব কম মানুষের দেখেছি। ইতিমধ্যে চা এলো, তাই তারিণী খুড়োর কথা কিছুক্ষণের জন্য থামল। আমরা উদ্গ্রীব হয়ে বসে আছি আর মনে মনে ভাবছি কত রকম কাজই না করেছেন ভদ্রলোক তাঁর এই জীবনে। আর এটাই হলো তারিণী খুড়োর বিশেষত্ব। এক জায়গায় বেশি দিন টিকে থাকতে পারেননি। এখন অবশ্যই আর কাজ টাজ করেন না। বেনেটোলা লেনে একটা ফ্ল্যাট নিয়ে রয়েছেন, আর সেখান থেকে হেঁটে আসেন এই বালিগঞ্জে আমাদের গল্প শোনাতে। বলেন বুড়োদের সঙ্গ ওর নাকি ভালো লাগে না। খুড়ো অবশ্যই বিয়ে করেননি,
তাই সংসারের চিন্তা যাকে বলে সেটা ওর নেই। চায়ে পরপর দুটো চুমুক দিয়ে একটা এক্সপোর্ট কোয়ালিটির বিড়ি ধরিয়ে খুড়ো আবার বলতে শুরু করলেন, চমকলালের সঙ্গে গোড়া থেকেই আমার একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। তেমন মুডে থাকলে আমাকে দু একটা ছোটোখাটো ম্যাজিকও শিখিয়ে দিতেন। ওর ট্যুরের প্রোগ্রাম আমি করতাম, আর সে বিরাট ট্যুর, ভারতবর্ষের কোনো প্রদেশ বাদ নেই, আর সব জায়গাতেই সাকসেস। চমকলাল বলতে ছেলে পুরো সবাই অজ্ঞান। একদিন বস আমাকে ডেকে বললেন, তুমি তারাপুর স্টেটের নাম শুনেছ? নামটা চেনা চেনা লাগলো। বললাম শুনিনি। ফৈজাবাদ থেকে 56 মাইল দক্ষিণে, মোটরের রাস্তা অবশ্য খুবই ভালো। আমি বললাম, হঠাৎ তারাপুর কেন? তারাপুর একটা নেটিভ স্টেট। সেখানকার রাজার খুব ম্যাজিকের শখ, এটা আমি জানি। তাই একবার আমার জাদু দেখানোর খুব ইচ্ছে করছে। দেখো যদি পারো অ্যারেঞ্জ করতে। রাজার ম্যানেজারকে একটা চিঠি ছেড়ে দাও, বুঝলে? তারপর দেখো কি হয়। আমি তাই দিলুম। 7 দিনের মধ্যেই জবাব চলে এলো। রাজা চমকলালের নাম শুনেছেন এবং তার ম্যাজিক দেখতে খুবই আগ্রহী। আমরা তো লটবহন নিয়ে একটা বিশেষ দিনে ফৌজাবাদ পৌঁছে গেলাম। 11টা ট্রাঙ্ক, তার জন্য একটা লরির ব্যবস্থা করার কথা আগে থেকে জানিয়ে দিয়েছিলাম। ফৌজাবাদেই রাজার ম্যানেজার মাধু সিং হাজির ছিলেন। আমাদের খুব আপ্যায়ন করে একটা বড় স্টুডিওবেকার গাড়িতে তুলে দিলেন। রাজবাড়ি পৌঁছে প্রথমে যে যার নিজের ঘরে একটু বিশ্রাম করল। তারপর ডাক পড়ল রাজার সঙ্গে গিয়ে দেখা করলুম। বছর 45 বয়স, বেশ ধারালো চেহারা। বললেন ছেলেবেলা থেকেই ম্যাজিকের শখ। প্রাসাদের বাইরে আলাদা স্টেজ আছে, তাতে গান বাজনা, থিয়েটার, ম্যাজিক সবই হয়। সেখানেই চমকলাল তার খেলা দেখাবেন। প্রথম 2 দিন গাড়িতে ঘুরে তারাপুরের দৃশ্য, পুরনো কেল্লা, জঙ্গলের মধ্যে তারাসুন্দরীর মন্দির ইত্যাদি দেখেই কেটে গেল। তৃতীয় দিন সন্ধ্যাবেলার শো। স্টেজটা একবার ভালো করে দেখে নিলাম, সব ঠিক আছে। 800 লোক ধরে থিয়েটারে, হাউস যে ফুল হবে তাতে কোনো সন্দেহই নেই। ম্যাজিক দারুণ হলো। এখানের লোকে যে এই জিনিস কখনো দেখেনি সেটা তাদের হাবভাবেই বুঝতে পারছিলাম। ম্যাজিকে এনকোর দেয় শুনেছিস কখনো? তারাপুরে তাও হয়েছিল। একই ম্যাজিক 2 বার করে দেখাতে হলো। সব শেষে এলো থট রিডিংয়ের খেলা। জনা 4-5 লোকের বিষয় আশ্চর্য সব তথ্য বলে দিয়ে চমকলাল হঠাৎ বললেন, হিজ হাইনেসের সম্বন্ধে আমি কিছু বলতে চাই। আশা করি তার কোনো আপত্তি হবে না। রাজা একটু উসখুস করে তারপর বললেন, গো এহেড। চমকলাল অবশ্য প্রথমেই অ্যাপোলাইজড করে নিয়ে রাজাকে বাছাই করার জন্য। তারপর চলল রাজা সম্বন্ধে তথ্য পরিবেশন। 12 বছর বয়সে রাজার টাইফয়েড হয়েছিল। বাঁচার কোনো আশা ছিল না। শেষে এক ফকিরের ঝাড়ফুঁকে ভালো হয়ে ওঠেন। রাজা ব্যাপারটা স্বীকার করলেন। রাজা একটা আশ্চর্য গুণ হলো যে তিনি 2 হাতেই লিখতে পারেন, এটাও কিন্তু রাজা স্বীকার করলেন। তারপর জানা গেল রাজা একটা বাঘ মারতে গিয়ে সেই বাঘের দ্বারাই আক্রান্ত হয়ে পিঠে আঁচড় খান। তারপর শিকারের দলের এক সাহেব নাম ডানকুন কুক বাঘটাকে গুলি করে মারেন। রাজা এই ঘটনাও স্বীকার করলেন না। তারপর আমি বললাম, আপনার সম্পত্তির মধ্যে যেটিকে আপনি সবচেয়ে মূল্যবান বলে মনে করেন সেটা যদি একবার সকলকে দেখান
তাহলে আজকের সন্ধ্যের আমোদটা পরিপূর্ণ হয়। এতে আপনি রাজি হবেন কি? আশা করি আপনি বুঝতে পারছেন আমি কোন জিনিসটার কথা বলছি। আমি চোখের সামনে দেখতে পাচ্ছি সেটাকে, আমার চোখ ঝলসে যাচ্ছে। আমি চাই এই সভায় উপস্থিত সকলকেই সেটা আপনি একবার দেখান। রাজা দেখলাম খুব স্পোর্টিং। কি সম্পত্তির কথা বলছেন চমকলাল সেটা আমিও জানি না, কিন্তু বুঝতে পারছি মহামূল্য কোনো জিনিস। তা যাই হোক, রাজা বললেন, যে সম্পত্তিটার কথা জাদুকর বলছেন সেটা আমি কখনো কাউকে দেখাই না, কিন্তু আজকের দিনটি একটি বিশেষ দিন। আজ আমার জন্মতিথি, তাই জাদুকরের অনুরোধ আমি রাখছি। রাজা তাঁর জায়গা ছেড়ে উঠে বেরিয়ে গিয়ে আবার 10 মিনিটের মধ্যেই ফিরে এলেন। চমকলালের থট রিডিংয়ের খেলা শেষ হয়ে গেছে, তাই তিনি চোখের বাঁধনও খুলে ফেলেছেন। রাজা তার হাতে একটা জিনিস দিয়ে বললেন, এটা আমি জাদুকরকেই অনুরোধ করছি সবার সকলকে দেখাতে। চমকলাল যে জিনিসটা তুলে ধরলেন এবং যেটা স্ট্রেচ লাইটের আলোতে ঝলমল করছিল, সেটা একরকম মহামূল্য পাথর, রং সবুজ, কাজেই মরকত বলেই মনে হয়। কিন্তু এত বড় মরকত আমি কল্পনাও করতে পারিনি। এদিকে সবাই হাততালির চোটে কান পাতা যায় না। রাজা চমকলালের হাত থেকে মণিটা নিয়ে আবার চলে গেলেন সেটাকে রাখতে। তারপর ফিরে এসে চমকলালের হাতে এক থলি মুদ্রা ইনাম দিয়ে শোয়ের কাজ ছাড়লেন। পরে দেখেছিলাম মুদ্রাগুলি সোনার। কেন সেটা বলতে পারবো না, আমার মনের মধ্যে একটা খটকা লাগছিল। সেটা অবশ্যই চমকলাল বুঝতে পারলেন থট রিডিংয়ের সাহায্যে। ট্রেনে যখন ফিরছি তখন আমাকে বললেন, কি ব্যানার্জি, এত কি ভাবছো? আমি আর কি বলি, বললাম যে তারাপুরের সমস্ত ব্যাপারটা আমার মনে একটা খটকার সৃষ্টি করেছে। প্রথমত এত জায়গা থাকতে তারাপুর কেন? তার কারণ কি তুমি জানতে চাও? খুবই কৌতূহল হচ্ছে। তাহলে তো তোমাকে একটা গল্প বলতে হয়। তা বলুন না। তোমার ধৈর্যচ্যুতি হবে না তো? মোটেই না। তবে শোনো, ওই যে পাথরটা দেখলে সেটা কোথায় পাওয়া যায় জানো? কোথায়? তারা সুন্দরীর মন্দিরের বিগ্রহের গলা থেকে খুলে নেওয়া। তাই বুঝি? তারাপুরের রাজা মহেন্দ্র সিং তখন বেঁচে। তার 2 ছেলে ছিল, বড় হলো সুরজ আর ছোট হলো চন্দ্র। তারা দুজনেই ছিল ওস্তাদ শিকারী। 2 ভাই একদিন শিকার করতে যায় তারাপুর জঙ্গলে। গভীর বন, তাতে দিনের আলো প্রায় প্রবেশ করে না বললেই চলে। সেই বনে শিকার খুঁজতে খুঁজতে বড় ভাই সুরজ সিং তারা সুন্দরীর মন্দিরটা দেখতে পান, এমনকি ওনার ভাইকেও দেখান। দুজনে একসঙ্গে মন্দিরে প্রবেশ করেন। সুরজ সিং ছিল সভ্যভব্য, কিন্তু চন্দ্র সিং ছিল অত্যন্ত লোভী প্রকৃতির। সে বিগ্রহের গলার মরকত মণিটা দেখেই সেটাকে হাতে করে নেয়। এ ব্যাপারে সুরজ আপত্তি করেছিল, কিন্তু চন্দ্র তাতে কান দেয়নি। তারপর কিছুকাল কেটে যায়। রাজা মহেন্দ্র সিং এই মরকত মণির বিষয়ে কিছুই জানেন না। এদিকে চিরকালের লোভী চন্দ্র সিং এখন গদিতে বসার লোভ করছে, কিন্তু নিয়ম মতন সিংহাসন তো পাবার কথা বড় ভাই সুরজ সিংয়ের। চন্দ্র সিং তখন চূড়ান্ত উপায় অবলম্বন করলেন। শরবতে বিষ মিশিয়ে তাকে হত্যা করার চেষ্টা করলেন। সুরজ সিংয়ের হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হলো। পাছে ডাক্তার কিছু সন্দেহ করে সুরজ সিংয়ের লাশ পরীক্ষা করেন, তাই চন্দ্র সিং চটপট তার সৎকারের ব্যবস্থা করার জন্য লাশ শ্মশানে পাঠিয়ে দিলেন। সেটা ছিল শ্রাবণ মাস। বজ্রপাতের সঙ্গে তুমুল বৃষ্টি আরম্ভ হলো। যারা শবযাত্রায় গিয়েছিল
তারা সব ফেলে দিয়ে পালালো, যেমন হয়েছিল ভাওয়াল রাজকুমারের বেলায়। এদিকে বৃষ্টিতে ভিজেই হোক আর যে কোনো কারণেই হোক, চিতায় শোয়ানো সুরজ সিংয়ের দেহে আবার প্রাণ ফিরে এলো। আসলে সে মরেনি, ডাক্তারের ভুলে তাকে মৃত বলে ধরে নেওয়া হয়েছিল। অবশ্যই এমনও হতে পারে যে চন্দ্র সিং আগেই ডাক্তারকে মোটা টাকা ঘুষ দিয়ে রেখেছিল, কারণ সুরজ সিংয়ের স্বাস্থ্য ছিল অত্যন্ত ভালো। যাই হোক, সুরজ সিং এখন চিতা থেকে উঠে পড়ে উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক ঘুরতে লাগলেন। কি হয়েছে সেটাও তিনি ঠিক করে বুঝে উঠতে পারলেন না। শ্মশানের কাছেই ছিল এক কুঠির। সেই কুঠিরে থাকত এক তান্ত্রিক। তিনি ছিলেন পিশাচ সিদ্ধ। তন্ত্রের অনেক কায়দা কানুন তার জানা ছিল। তিনি সুরজ সিংকে দেখে চিনতেও পারলেন এবং অনুকম্পাবশত তার কুঠিরে আশ্রয় দিলেন। তারপর তিনি মন্ত্র বলে সব ঘটনা বুঝতে পেরে সরজুকে বুঝিয়ে দিলেন। বললেন, তুই নতুন জীবন পেয়েছিস, আমার কাছে এখন কিছুদিন থাক। এখানে তোর শরীরও সম্পূর্ণ সুস্থ নয়। তারপর এই নতুন জীবনের সদ্ব্যবহার কর। আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি তোর কপালে যশ লাভ আছে। তোকে কি করতে হবে সেটা আমি বাতলে দেব। রাজা হওয়া তোর কপালে নেই, সেটা তোর ছোট ভাইই হবে। আমি তখন তান্ত্রিকের কাছে রইলাম 1.5 বছর। সেই সময় একটা জিনিস আমি শিক্ষা করলাম, সেটা হলো ইন্দ্রজাল। তান্ত্রিক তার সমস্ত ঐন্দ্রজালিক বিদ্যা আমাকে দিলেন। তারপর সুরজ একদিন সাধুকে ছেড়ে নিজের পথ দেখল। সে পথে অনেক দূর এগোলো এবং নতুন পাওয়া জীবনের সে সম্পূর্ণ সদ্ব্যবহার করল। আমি তো ব্যাপারটা বুঝেই ফেলেছি। বললাম, সুরজ সিং আর চমকলাল তো একই লোক, তাই নয় কি? ঠিক ধরেছ, ঠিক ধরেছ। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনার ওপর যে লোক এত অত্যাচার করলো, আপনাকে হত্যার চেষ্টা পর্যন্ত করলো, তাকে আপনি শুধু ম্যাজিক দেখিয়ে ছেড়ে দিলেন? আপনার মধ্যে কি প্রতিহিংসার ভাব একবারই ছিল না? তা থাকবে না কেন? আমিও তো মানুষ। তাহলে? তাহলে আর কি? তাহলে এই দেখো, এই দেখতে পাচ্ছ আমার হাতে এটা কি? এই তর্জনী আর বৃদ্ধাঙ্গুষ্ঠের মধ্যে চোখ ধাঁধানো এই মরকতটা আমার হাতে চলে এসেছে। এর রশ্মি আমাকে প্রায় অন্ধ করে দিল। এই হলো তারা সুন্দরীর অলঙ্কারের মরকত। রাজার কাছে এখন যেটা রয়েছে সেটা ভুয়ো, জাল। সেটা আমি তৈরি করিয়ে রাখি তারাপুর যাওয়ার আগেই। সামান্য হাত সাফাইয়ের ব্যাপার আর কি, বুঝলে ব্যানার্জি? দাদু দিদাদের আসরে আজ শুনলেন তারিণী খুড়ো ও ঐন্দ্রজালিক। গল্প পাঠে মনোজ রক্ষিত, তারিণী খুড়ো দেবীন বরণ দাস, চমকলাল দীপক ব্যানার্জি, এডিটিং ও সাউন্ড এফেক্ট অনুপম দাস বর্মন। এই আসরে আমরা আগামী সপ্তাহে হাজির হব। শুনতে থাকুন দাদু দিদাদের আসর।